লেখিকা অদিতি ঘোষের বুভুক্ষু দুটি হৃদয়। তুলতুলের পিছনে ছুটতে ছুটতে বেশ হাঁপিয়ে গেছে পদ্মরানী, কিন্তু আজ আর কিছুতেই ওকে ছাড়া যাবে না। দুঘা না দেওয়া পর্যন্ত কোনোভাবে ঠান্ডা করা যাবে না ওই মেয়েকে। যেদিন মঙ্গলার বাচ্চাটা হয়েছে সেদিন থেকেই মা মেয়ের পেছনে লেগে আছে বদমাইশ মেয়েটা। মঙ্গলার এবার বকনা হওয়ায় বেশ খুশি হয়েছে পদ্ম। আগের দুবারই এড়ে হয়েছিল, তাই বিক্রি করে দিতে হয়েছে। তবে মঙ্গলার প্রথম সন্তান রানী 3 মাস আগে একটা বকনার জন্ম দিয়েছে। এরা বড় হলে 4টে গাই হয়ে যাবে। একদিকে সংসারের সদস্য সংখ্যা যেমন বাড়বে, তেমনি কবছর পর থেকে দুধ বেচে আয়ও ভালোই হবে। হ্যাঁ, এখন একটু খাটনি বেড়েছে ঠিক কথাই, তা হোক। ওদের দিকে লক্ষ্য রাখতে রাখতে কোথা দিয়ে দিনটা পেরিয়ে যায় বুঝতেই পারে না পদ্ম। নিজেকে কোনো সময় আর একা মনে হয় না এখন। মা মারা যাওয়ার পর 23 বছর বয়স থেকে পদ্ম একেবারেই একা। নিজের বলতে তো আর কেউই নেই। বিয়ে থাওয়া হয়নি, মঙ্গলাকে নিয়েই ছিল ওর সংসার। এখন অবশ্য বেড়েছে সংসারটা, পেট বেড়েছে, তবে নিজের গতরের জোরে সবকিছু সামলে নিতে পারে বলে দিব্য চলে যায়। তুলতুলে ছুটছে প্রাণপণে। এখনও ওকে দেখতে পাচ্ছে পদ্মরানী, তাই চেষ্টা চালিয়ে যাচ্ছে ওকে ধরার। সেই সঙ্গে নিজের মনে গজগজ করে চলেছে, বলি অবলা জীব দুটো কি ক্ষতি করেছে তোর? বুঝলাম তুই ছেলে মানুষ, তা বলে এত বজ্জাতি? আজ তোরই একদিন কি আমারই। দেখতে দেখতে 40 পেরিয়ে গেছে পদ্মরানীর। ভারী শরীরটা নিয়ে ওই 6 বছরের মেয়েটার সঙ্গে পাল্লা দেওয়ার সাধ্য কি এখন আর আছে ওর? ফড়িংয়ের মতো চেহারা নিয়ে ছুটতে ছুটতে তুলতুলি হয়তো পারানির নৌকায় উঠে পালাবে নদীর ওপারে। তখন আর তার নাগাল পাবে কে? তার থেকে ওর বাবাকেই জানানো দরকার মেয়ের অপরাধের কথাটা। ছোটা বন্ধ করে চেঁচাতে চেঁচাতে মন্টু বাড়ুইয়ের বাড়িতে ঢুকে পড়ল পদ্মরানী। চায়ের টং টাং বন্ধ করে সবে বাড়ি ঢুকেছে মন্টু। পঞ্চায়েত অফিসের পাশে ওর চায়ের টং চলে ভালো, সারাদিন খোলা রাখলেই ভালো হয়। তবুও দুপুরে একবার বাড়ি এসে স্নান খাওয়া সেরে যায় মন্টু। সে সময় ছেলে মেয়েদের খোঁজও নেওয়া হয়। রান্নাটা সেরে রাখে ওর 18 বছরের ছেলে তোতন। ক্লাস 6 পর্যন্ত পড়ে, আর পড়াশোনা করা হয়নি তোতনের। মা মারা যাওয়ায় বোনকে সামলানোর সাথে সাথে সংসারের কাজকর্ম অনেকটাই সামলাতে হয়েছে ওকেই, তাই স্কুলে যাওয়া হয়নি আর। গায়ে মাথায় তেল মেখে স্নানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল মন্টু। পদ্মরানীর হাঁক ডাক শুনে প্রমাদ গুনল। ওর চেঁচামেচির কারণটা অনুমান করতে পারছে মন্টু। গামছাটা কাঁধে ফেলে তাড়াতাড়ি বেরিয়ে এলো ঘর থেকে। কিছু বলবে পদ্মদি? কি বলবো সেটা কি আর বুঝতে পারছিস না তুই? ধন্যী মেয়ে তোর, বলিহারি বদ বুদ্ধি। ওই জন্যই লোকে বলে মা মরা মেয়েরা ধূর্ত হয়। তুলতুলি আজ আবার কি করলো দিদি? সেই একই বজ্জাতি। আমার নিজের বলতে আছে তো ওই মঙ্গলা আর রানী। তাদের নিয়েও কি একটু শান্তিতে থাকতে পাবো না? ওদের ওপর তোর মেয়ের কিসের এত রাগ বলতো? রানীর যখন বাচ্চা হলো তখনও এমনটাই করতো। এখন আবার মঙ্গলার বাচ্চাটার পেছনেও পড়ে আছে। 3 দিনের বাচ্চা, সে কি মায়ের দুধ ছাড়া বাঁচে? অথচ তাকে দুধ খেতে দেখলেই মঙ্গলার লেজ ধরে নাড়াচ্ছে, নয়তো অন্য কোনোভাবে বিরক্ত করছে তাকে। মঙ্গলা লাফালাফি করছে, বাছুরটা ভালো করে একটু দুধ খেতে পারছে না। আর যদি তুই মেয়েকে শাসন না করিস তাহলে আমি দেব 2 ঘা ধরিয়ে। মা মরা মেয়েটার ব্যাপারে সত্যি একটু বেশি দুর্বল মন্টু বাড়ুই। ওর জন্ম দিতে গিয়েই মারা গিয়েছিল ওর মা। অল্প বয়সে বিয়ে করেছিল মন্টু। বিয়ের 13 বছর পর সনকা যখন মারা গিয়েছিল তখন মন্টুর বয়স ছিল মাত্র 34। অনেকেই পরামর্শ দিয়েছিল ছেলে মেয়েদের দেখাশোনা করার জন্য আবার বিয়ে করতে। সে পথে পা বাড়ায়নি মন্টু। সনকার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করেও। মনে হয় ওর ভুলেই সব বিপত্তি। তোতনের 11 বছর বয়সে আবার যদি তুলতুলি পেটে না আসতো তাহলে সনকাকে অকালে চলে যেতে হতো না। আর যদি সনকা বেঁচে থাকতো তাহলে মেয়েটার শাসনে থাকতো। এভাবে এর বাড়ি তার বাড়ি ঘুরে বেড়াতে পারতো না। পদ্মরানীকে ঠান্ডা করতে মন্টু অন্য প্রসঙ্গে গেল। সে তুমি যা পারবে করো পদ্মদি, তবে একটা খুব দরকারি কথা মনে পড়ে গেল। পঞ্চায়েতে কদিন বেশ ভিড় হচ্ছে। ঠান্ডা পড়ায় চা কফির খদ্দের বেড়েছে। 2 কিলো দুধে আর হচ্ছে না। কাল থেকে তুমি আমাকে 2.5 কিলো করেই দুধ দিও, আর আগের 800 টাকাটা নিয়ে যাও। তোমার তো খোল ভুসি কিনতেও লাগবে। কথা বলতে বলতে টাকাটা বার করে পদ্মরানীর হাতে ধরিয়ে দিল মন্টু। পদ্মরানী আমতা আমতা করে বলল, কিন্তু দত্তরা যে 1 কিলো করে চাইছে রে। ওসব আমি জানি না। বেশিরভাগ খদ্দেরই গুঁড়ো দুধের থেকে গরুর দুধের চা ভালোবাসে। তুমি দত্তদের বিকেলের দুধটা দিও।
তুলতুলির দুষ্টুমির কথা ভুলে গিয়ে কাপড়ের খুঁটে টাকা বাঁধতে বাঁধতে বেরিয়ে গেল পদ্মরানী। ভাত খেয়ে বেরিয়ে গেছে মন্টু। যাবার আগে তুলতুলিকে আদর করে বুঝিয়ে গেছে অমন দুষ্টুমি আর না করতে। তুলতুলিও আর করবে না বলে বাবাকে কথা দিয়েছে। বাছুরটার জন্য খুব মায়া হচ্ছে এখন ওর। দাদা পুকুর ঘাটে বাসন মাজতে যেতেই চুপি চুপি বেরিয়ে পড়েছে তুলতুলি। বাড়িতে করে ডিমের ঝোল মাখা ভাত নিয়ে এসেছে ও মঙ্গলার বাচ্চাটার জন্য। 3-4 দিনের বাছুরটা তিরিং বিরিং করে লাফাচ্ছে। তাকে যা হোক করে ধরে ভাত খাওয়ানোর চেষ্টা করছিল তুলতুলি। পুকুরের ঘাট থেকে আস্তে আস্তে পদ্মরানী সেটা চোখে পড়ে গেছে। ছুটে এসেছে ও। ওরে ও দজ্জাল মেয়ে, এ কি করছিস তুই? দুধ খেতে দিস না ওকে, এখন আবার ভাত খাওয়াতে এসেছিস? তরকারি মাখা ভাতও এখন খেতে পারে? ও তো ছোট, ও এখন শুধু মায়ের দুধ খাবে। যা শিগগির পালা এখান থেকে, না হলে আজ আমার হাতের মার খেয়ে মরবি কিন্তু। তবু ভাতের বাটি হাতে নিয়ে একইভাবে গোজ হয়ে দাঁড়িয়ে রইল তুলতুলি। পদ্ম চোখ পাকালো। তোর মতলবখানা কি বলতো? এখান থেকে নড়ছিস না কেন? কি করতে চাস তুই? তুলতুলি গাল ফুলিয়ে বলল, ও কেন খালি দুধ খায়? আমার ভালো লাগে না, দুধ খাবে না ও। ছোট্ট একটা লাঠি হাতে নিয়ে তুলতুলির সামনে এসে দাঁড়ালো পদ্ম। দুধ খাবে না মানে কি? তুলতুলি গম্ভীরভাবে বলল, আমিও তো ছোট, আমিও তো দুধ খাই না, শুধু ভাত তরকারি খাই। তাহলে ও কেন শুধু দুধ খাবে? তুলতুলির কথাটা শুনে মায়া হচ্ছে পদ্মরানীর। আহারে, বড় অভাগা মেয়েটা। যার জন্মের সময় মা মারা গেছে, সে কি করে খাবে মায়ের দুধ? তবে কি সেই জন্যই এমন করে মেয়েটা? তুলতুলির মাথায় হাত বুলিয়ে আদর করলো পদ্ম। তুই এইখানে একটু দাঁড়া, আমি আসছি। নিজের সন্ধেবেলায় চা খাওয়ার জন্য 1 কাপ দুধ রেখেছিল, সেটা বাটিতে ঢেলে নিয়ে এলো। এই নে, এই দুধটা খা তুই। তুলতুলি মুখ ভার করে বলল, আমি বাটিতে দুধ খাবো না, ওর মতো করে খাবো। পদ্মরানী হাসলো, খেপি মেয়ে, তুই তো মানুষ, ওর মতো করে কি করে খাবি? পলু তো মানুষ, ও দুধ খায় ওর মায়ের কোলে শুয়ে শুয়ে। পলু তো খুব ছোট, ওর মায়ের দুধ খায়। মিঠুও দুধ খায় মায়ের কোলে শুয়ে শুয়ে বোতলে করে, আবার ভাতও খায়। আমি অমন করেই খাবো। ঠিক আছে, তাই খাবি। তোর বাবাকে বলবি একটা বোতল এনে দিতে, আমি তাতে দুধ ভরে দেব তোর জন্য। তুলতুলি লজ্জা লজ্জা মুখ করে বলল, আমি তো বড় হয়ে গেছি, বাবাকে বলবে না। তুমি কিনে আনবে বোতলে, আমি তোমার কোলে শুয়ে শুয়ে দুধ খাবো। তুমি মিঠুর মায়ের মতো গপ্প বলবে আমায়, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াবে। আমি মিঠুর মতো তোমাকে ধরে ঘুমোবো? আদো আদো স্বরে বলা তুলতুলির কথাগুলো শুনতে শুনতে যেন অন্য এক জগতে হারিয়ে যাচ্ছিল পদ্মরানী। গ্রামের আর 5 জন মহিলার মতো স্বামী সন্তান নিয়ে সংসার করতে একদিন তো পদ্মও চেয়েছিল, ভাগ্যদোষে পায়নি সেসব। ওর মনের মধ্যে লুকিয়ে থাকা মা হওয়ার বাসনাটা হঠাৎ জাগ্রত হয়ে উঠল আজ। অপত্য স্নেহের ফল্গু ধারায় স্নাত হলো পদ্মরানীর ভুভুক্ষু অন্তর। বুকের মধ্যে গাঢ়ভাবে জড়িয়ে ধরল ও তুলতুলিকে। পদ্মপিসির বুকের মধ্যে মুখটা গুজে রইল তুলতুলি। তার শরীরের উত্তাপে একটা অদ্ভুত ধরনের অনুভূতি হচ্ছে তুলতুলির। ভীষণ আপন মনে হচ্ছে ওর পদ্মপিসিকে। তুলতুলি অস্ফুটে বলল, তুমি আমার মা হবে? ভিজে যাওয়া চোখ দুটো শাড়ির আঁচল দিয়ে মুছে নিল পদ্মরানী। আবেগজড়িত গলায় বলল, তুই আমাকে মা বলে ডাকবি তো? অবিন্যস্ত ঝাঁকড়া চুল সমেত ছোট্ট মাথাটা অনেকখানি কাত করল তুলতুলি। হ্যাঁ বেশ, তাহলে মন্টু দোকান থেকে ফিরলে ওর মত নিয়ে তোকে নিয়ে আসবো আমি। সে কথার উত্তর না দিয়ে পড়ি কি মরি করে বাড়ির দিকে ছুটতে লাগলো তুলতুলি। আসলে এত বড় খবরটা দাদাকে না জানাতে পারলে ওর যে শান্তি হচ্ছে না মনে। সকালে তুলতুলিকে নিয়ে চলে এসেছে পদ্মরানী। ওর প্রস্তাবে রাজি হয়েছে মন্টু বাড়ুই। বেশ কয়েক বছরের বড় পদ্মপিসিকে দেখছে ও সেই ছেলেবেলা থেকে। মানুষটা যে ভীষণ ভালো সেটা পাড়ার সবাই জানে, তাই অমত করেনি। পদ্মপিসির বাড়িতেই এবার থেকে থাকবে তুলতুলি। ব্যাপারটা মানতে একটু কষ্ট হচ্ছিল তোতনের, তবু ওর 18 বছরের পরিণত বুদ্ধিতে মনে হয়েছে এটা হয়তো ভালোই হবে তুলতুলির জন্য। ওর থেকে 12 বছরের ছোট তুলতুলি, ছোট্ট নরম তুলতুলে বোনটাকে কোলের মধ্যে নিয়ে তুলতুলি নামটা ওই রেখেছিল। কষ্টের মধ্যেও একটাই স্বস্তি যে একেবারে কাছাকাছি থাকবে বোন। বোনের জামা প্যান্ট গুছিয়ে দিতে দিতে তোতন বলেছিল, পিসি, বোন কিন্তু 2 বাড়িতেই থাকবে, না হলে আমার মন খারাপ করবে। দুপুরে ওকে না খাইয়ে বাবা আমি কেউ খেতে পারবো না। দুপুরে খেয়ে দিয়ে তোমার কাছে চলে যাবেও, আর সন্ধেবেলায় আমি গিয়ে একটু পড়িয়ে আসবো ওকে। তবে ও এবার বড় হবে, তোমার কাছে থাকলেই ভালো থাকবে।
পদ্মরানী বলেছিল, তুই বড় বুঝদার ছেলে, তোর যেটা ইচ্ছা সেটাই হবে, দুপুরেও তোদের কাছেই ভাত খেয়ে যাবে। মন্টু বলেছিল, তুমি আমার মেয়েটার দায়িত্ব নিলে আমার দুশ্চিন্তা অনেকটা কমবে গো পদ্ম দিদি। পদ্মরানীর আগেই লাফাতে লাফাতে তুলতুলি চলে এসেছিল ওর নতুন ঠিকানায়। আজ প্রথম দিন, তাই সকাল থেকে এ বাড়ি ও বাড়ি করে কেটে গেছে তুলতুলির। সন্ধেবেলায় দাদার কাছে নামতা পড়েছে, ছড়া মুখস্থ করেছে। এবার ওকে প্রাইমারি স্কুলে ভর্তি হতে হবে, তাই একটু পড়াশোনা তো করতেই হবে। আজ যেন একটু বেশি লক্ষ্মী মেয়ে হয়ে আছে তুলতুলি। ঘুরতে ফিরতে পদ্ম পিসিকে মাঝে মাঝে জড়িয়ে ধরছেও, তবে পিসি বলে ডাকেনি আজ একবারও। রাত্রে গরম ভাত রান্না হতেই এক মুঠো খাইয়ে দিয়েছে পদ্ম ওকে আলু সেদ্ধ আর ঘি দিয়ে। আসার সময় মনে করে ওর পুতুলের প্যাকেটটা দিয়ে দিয়েছে তোতন। সেগুলো নিয়ে বিছানায় বসে নিজের মনে খেলছিল তুলতুলি। মায়ের আমলের শাল কাঠের বড় চৌকিটায় একটু বেশি ভালো করে বিছানা করে রেখেছে পদ্মরানী। আজ একটু তাড়াতাড়ি গরুগুলোকে খেতে দিয়ে গোয়ালের দরজায় চটের পর্দা ঝুলিয়ে দিয়েছে ও। নিজে খেতে বসার আগে দুধের বাটিটা ঘুঁটের আগুনে গরম করে রেখেছিল। বোতলের ব্যবস্থা আগেই হয়ে গেছে। তোতনকে বলায় একটা ফিডার কিনে বোনকে লুকিয়ে দিয়ে গেছে ও পদ্ম পিসিকে। খেয়ে উঠে ফিডারে কুসুম গরম দুধ ভরে ঘরে ঢুকলো পদ্মরানী। সারাদিনের ছোটাছুটির পর ক্লান্ত হয়ে পড়েছে তুলতুলি। ঘুমে চোখ দুটো ছোট হয়ে আসছে, তবু জোর করে জেগে থাকার চেষ্টা করছে গল্প শোনার লোভে। পদ্মরানী বিছানায় বসতেই ওকে দুহাত দিয়ে জড়িয়ে ধরল তুলতুলি। এবার আমাকে গল্প বলবে তো তুমি? ওর কপালে আলতো করে চুমু খেলো পদ্ম। সে না হয় বলবো, কিন্তু আজ তো তুই একবারও আমাকে মা বলিসনি। তুলতুলি আরো জোরে চেপে ধরল পদ্মকে। বলবো তো, গল্প বলো না মা। এই ডাকটুকু শোনার জন্য সমস্ত দিন অধীর আগ্রহে অপেক্ষা করে আছে আজ পদ্মরানী। তুলতুলিকে কোলের মধ্যে শুয়ে ফিডারটা ওর মুখে ধরল। তুই দুধ খা, আমি তোকে গপ্প বলছি। নিপেলটা মুখ থেকে একবার বার করে তুলতুলি বলল, রাজা রানীর গপ্প বলে মিঠুর মা, তুমিও বলো রাজা রানীর গপ্প। তেমন বেশি গল্প জানে না পদ্ম। বেহুলা লক্ষিন্দর আর রাম সীতার গল্প জানে। হঠাৎ মনে পড়ে গেল ছোটবেলায় শোনা দুয়োরানী সুরানীর গল্প। তুলতুলির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গল্প বলতে শুরু করলো পদ্মরানী। দুধের বোতল তাড়াতাড়ি শেষ করে তুলতুলি বলল, তুমি আমার পাশে শোও না মা। পদ্ম নিজে শুয়ে কোলের কাছে টেনে নিল তুলতুলিকে। বালাপোষটা টেনে দিল ওর গলা পর্যন্ত। একটা ছোট্ট পাশ বালিশকে আঁকড়ে ধরে ঘুমোতো তুলতুলি। তোতন সেটা দিয়ে গেছে, কিন্তু আজ সেটা নেয়নিও। পদ্মরানীর গায়ে পা তুলে শুয়েছে। গল্প শুনতে শুনতে 4-5 মিনিটের মধ্যেই অঘরে ঘুমিয়ে পড়েছে তুলতুলি। ওর ঘুমন্ত মুখের উপর ঝুঁকে পড়ে পরম স্নেহে একটার পর একটা চুমু খেয়ে চলেছে পদ্ম। এক অদ্ভুত রকম ভালো লাগায় আচ্ছন্ন হয়ে আছে ওর মন। অন্যদিকে নতুন পাওয়া মায়ের শরীরের উত্তাপ নিয়ে দারুণ শান্তিতে ঘুমোচ্ছে আজ তুলতুলি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।